আজ 7ই এপ্রিল মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। নওশাদ সিদ্দিকীর হলফনামায় বড় চমক, কমেছে বার্ষিক ইনকাম, নেই কোনো জমি বাড়ি। জেনে নিন নওশাদের সম্পত্তির পরিমাণ। ফের হুমায়ুনের দলে ভাঙন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে আম জনতা উন্নয়ন পার্টির নেতা সহ 300 কর্মী। আর 28 দিন কোনো রকমে সহ্য করে নিন, রেজাল্ট বেরোনোর পর সুদে আসলে পুষিয়ে দেব। বিস্ফোরক অভিষেক। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করলাম, লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভায় শপথ নিলে কোয়েল মল্লিক। রাহুলের মৃত্যুতে উড়িষ্যায় সিআইডিকে দিয়ে তদন্ত চাইছেন শুভেন্দু, শুনেই প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর পর্ণশ্রীতে। বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পদক্ষেপ কমিশনের। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নাম নথিভুক্ত তালিকা নিয়ে বিশেষ ঘোষণা মমতা। নাটকে অভিনয় করলেন জগদ্দলের টিএমসি প্রার্থী সোমনাথ শ্যাম, যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন বলছে বিজেপি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। পীরজাদা পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী 2021 সালে প্রথম ভোটে লড়ার অভিজ্ঞতা অর্জন করেন এবং প্রথমবারে আইএসএফ প্রার্থী হিসেবে জনগণের আস্থা পেয়ে বিধানসভায় পৌঁছন। এরপর সময়ের সঙ্গে বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন নওশাদ। এবারেও তিনি ভাঙড় কেন্দ্র থেকে প্রার্থী হয়ে একাধিক জনসভায় প্রত্যয়ী ভাষণ দিয়েছেন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঘোরধার আক্রমণ করেছেন। 2021 ও 2026 সালের হলফনামা তুলনা করলে দেখা যায় তার বার্ষিক আয় কমে গেছে, কিন্তু সম্পত্তি ও মামলার সংখ্যায় পরিবর্তন এসেছে। 2021 সালে তার বার্ষিক আয় ছিল প্রায় 14 লক্ষ টাকার বেশি, আর 2026 সালে তা কমে দাঁড়িয়েছে 6,61,000 টাকায়। অন্যদিকে অস্থাবর সম্পত্তি 7 লক্ষ টাকার কিছু বেশি থেকে বেড়ে হয়েছে প্রায় 33.5 লক্ষ টাকা এবং নগদ 25,000 থেকে 50,000 টাকায় পৌঁছেছে। তবে 2021 সালে প্রায় 19 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি থাকলেও 2026 সালে তার কোনো উল্লেখ নেই। এছাড়া 2021 সালে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও 2026 সালে তা বেড়ে 17টি হয়েছে, যদিও কোনো মামলাতেই এখনো সাজা ঘোষণা হয়নি। ঋণ ও গয়নার ক্ষেত্রে 2 বছরেই কোনো পরিবর্তন নেই। ফের হুমায়ুনের দলে ভাঙন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে আম জনতা উন্নয়ন পার্টির নেতা সহ 300 কর্মী। বিধানসভা নির্বাচনের আগে ফের হুমায়ুন কবিরের দলে ভাঙন দেখা গেল। সোমবার পূর্বস্থলীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আম জনতা উন্নয়ন পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায় সহ প্রায় 300 কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। এই দলবদল ইঙ্গিত দিচ্ছে ভোটের আগেই ধীরে ধীরে পিছিয়ে পড়ছে হুমায়ুনের দল। কয়েক মাস আগে ধর্ম নিয়ে রাজনীতি ও দল বিরোধী আচরণের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। এরপর তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনে 182টি আসনে প্রার্থী দেন। যদিও শুরু থেকে তিনি তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন এবং আইএসএফ সিপিআইএম সহ বিরোধীদের সঙ্গে জোটের চেষ্টা করেন। শেষ পর্যন্ত পাশে পান কেবল আসাউদ্দিন ওয়েসির মিমকে। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের দলের জেলা সভাপতি সহ বহু কর্মীর তৃণমূলের যোগদান হুমায়ুনের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আর 28 দিন কোনো রকমে সহ্য করে নিন, রেজাল্ট বেরোনোর পর সুদে আসলে পুষিয়ে দেব। বিস্ফোরক অভিষেক। ভোট বাংলায় ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মুর্শিদাবাদের জলঙ্গির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আর 28 দিন কোনো রকমে সহ্য করে নিন, রেজাল্ট বেরোনোর পর সুদে আসলে পুষিয়ে দেব। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদের বিজেপির 3টি এজেন্সি কাজ করছে, নির্বাচন কমিশন, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবির ও আসাউদ্দিন ওয়েসি। তার দাবি, এদের কাউকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। দমকলের তৃণমূল প্রার্থী হিসেবে হুমায়ুন কবিরের প্রশংসা করে তিনি বলেন, তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি ও খুনের অভিযোগ তোলেন। নিজের বক্তব্যে দমকল এলাকায় হাসপাতাল, উপস্বাস্থ্য কেন্দ্র, আদালত, কলেজ, রাস্তা, হস্টেল সহ একাধিক উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন। অভিষেক প্রশ্ন তোলেন, সিপিআইএম 34 বছর ক্ষমতায় থেকেও কেন উন্নয়ন করতে পারেনি? এছাড়া এসআইআর এর যাদের নাম বাদ গেছে তাদের পঞ্চায়েত স্তরে যোগাযোগ করে পুনরায় আবেদন করার আশ্বাস দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার আহ্বান জানান।
দেশের সেবায় নিজেকে উৎসর্গ করলাম, লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভায় শপথ নিলেন কোয়েল মল্লিক। টলিউডের পর্দা থেকে সরাসরি দেশের সংসদে প্রবেশ, এই বিরল পথ চলার নজির গড়লেন কোয়েল মল্লিক। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করলে তা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল, কারণ আগে কখনো তার নাম রাজনীতির সঙ্গে জড়ায়নি। মনোনয়ন জমা দেওয়ার পর দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। শপথ গ্রহণের সময় নিজের আসল নাম রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নেওয়া এবং লাল পাড় সাদা শাড়িতে তার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বাগত জানিয়েছেন, কেউ আবার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। মনোনয়ন জমার সময় স্বামী নিষ্পাল সিং এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তার পাশে ছিলেন। কোয়েল জানান, মানুষের সেবা এবং দেশের কাজ করার সুযোগকে তিনি বড় দায়িত্ব এবং সম্মান হিসেবে দেখছেন। যদিও রাজনীতিতে আসার সিদ্ধান্ত আগে থেকে পরিকল্পিত ছিল না, তবুও এই নতুন ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। আমি রুক্মিণী মল্লিক রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। রাহুলের মৃত্যুতে ওড়িশায় সিআইডিকে দিয়ে তদন্ত চাইছেন শুভেন্দু। শুনেই প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় সমুদ্রে পড়ে মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ পরও রহস্য কাটেনি। তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কলকাতার রিজেন্ট পার্ক থানার পাশাপাশি ওড়িশার তালসারি থানার অভিযোগ দায়ের করেছেন এবং প্রোডাকশন কোম্পানির 5 জনের বিরুদ্ধে এফআইআর করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল সহ আরো কয়েকজন। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে কথা বলে সিআইডি তদন্তের দাবি জানাবেন। তার অভিযোগ, লীনা গঙ্গোপাধ্যায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ায় পুলিশ আড়াল করছে। এর পাল্টা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট সক্ষম এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তিনি শুভেন্দুকে খোঁচা দিয়ে তার দেহরক্ষীর রহস্য মৃত্যুর তদন্তের প্রসঙ্গ তোলেন। কুণাল আরও বলেন, রাহুলের মৃত্যু দুঃখজনক, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করা উচিত নয়। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর পর্ণশ্রীতে। বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পদক্ষেপ কমিশনের। পর্ণশ্রী বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেয় এবং দপ্তরে ভাঙচুর চালায়, যা সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এই ঘটনায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পর বিজেপি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে থানার সামনে ধর্ণা দেয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। অন্যদিকে রত্নার দাবি, তাদের পোস্টার ব্যানার বিজেপি সমর্থকেরাই ছিঁড়েছে এবং তারাও থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। ভাঙচুরের সময় রত্না ঘটনাস্থলে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। আগামী 29 এপ্রিল বেহালা পশ্চিমে ভোট গ্রহণ হবে এবং 4 মে ফল ঘোষণা। উল্লেখ্য, রত্না আগে বেহালার পূর্বের বিধায়ক ছিলেন, তবে এবার তাকে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করেছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডারের নতুন নাম নথিভুক্ত তালিকা নিয়ে বিশেষ ঘোষণা মমতা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তুলে ধরছেন। লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী প্রকল্পকে সামনে রেখে তৃণমূল নিজেদের শক্ত অবস্থান বজায় রাখতে চাইছে এবং এগুলিকে ভোট প্রচারের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড় হাইস্কুল মাঠে এক জনসভায় মমতা জানান, লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে এবং এর মাধ্যমে বিশেষ করে মহিলাদের আর্থিক সহায়তার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, যুবসাথী প্রকল্পে নাম থাকা সত্ত্বেও যারা এখনো অর্থ পাননি তাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতে তারা সাহায্য পাবেন। তিনি আরো জানান, লক্ষ্মীর ভান্ডারে নতুন নাম যুক্ত করা হচ্ছে এবং যারা এখনো সুবিধা পাননি তারাও ভবিষ্যতে পাবেন। এই আশ্বাস ভোটারদের মধ্যে আস্থা বাড়াচ্ছে। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হচ্ছে, যা তাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করছে। নাটকে অভিনয় করলেন জগদ্দলের টিএমসি প্রার্থী সোমনাথ শ্যাম। যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন বলছে বিজেপি। নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অভিনব কায়দায় ভোট প্রচার শুরু করেছেন। সেই তালিকায় রয়েছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। তিনি শ্যামনগরের রবীন্দ্র ভবনে আজও জাগে নেতাজি নাটকে অভিনয় করেছেন। জগদ্দল নাট্যমঞ্চ আয়োজিত এই নাটকে তার অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী ও প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার কটাক্ষ করে বলেন, তিনি নাটক করুন,
কিন্তু মানুষের সঙ্গে যেন কোনো নাটক না করেন। পাল্টা জবাবে সোমনাথ শ্যাম বলেন, বিজেপি বাংলা সংস্কৃতি বোঝে না এবং শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন। সোমনাথ জানান, আগে ছোট ছোট অভিনয় করলেও এই মঞ্চ সম্পূর্ণ বাস্তব, যেখানে কৃত্রিম কিছু নেই। তিনি জগৎ দলের পুরনো স্মৃতির কথাও উল্লেখ করেন। নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় আচার্য এবং এতে নেতাজির মূর্তিতে মাল্যদানের দৃশ্য অভিনয় করেছেন সোমনাথ শ্যাম। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে। মমতার পথে এবার কেজরিওয়ালও নিজে সওয়াল করবেন দিল্লি হাইকোর্টে। আবগারি দুর্নীতি মামলায় বিচারপতি বদল চায় আম আদমি পার্টি। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির নিম্ন আদালত কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ 23 জন অভিযুক্তকে অব্যাহতি দিলেও সেই নির্দেশকে ত্রুটিপূর্ণ বলে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এই পরিস্থিতিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টে নিজেই সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ বলেই মনে করা হচ্ছে। 27 ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই হাইকোর্টে যায়। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই রায়ের স্থগিতাদেশ দেন। এরপর বিচারপতি বদলের দাবি তোলে আপ। অভিযোগ করা হয় তিনি পক্ষপাত দুষ্ট। প্রধান বিচারপতিকে ডিকে উপাধ্যায় সেই আবেদন খারিজ করেন। পরবর্তীতে বিচারপতি শর্মার কাছেই মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে, যার শুনানি 6 এপ্রিল। এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের মতে এটি বিচার ব্যবস্থার প্রতি অসম্মান। উল্লেখ্য, এই মামলায় কেজরিওয়াল সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে তিহার জেলেও ছিলেন। গ্রেপ্তারের পরও মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকায় তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকাকালীন জেল খেটেছিলেন। আরও বিপাকে মোফাক্কেরুল। কালিয়াচকে অশান্তির 2 মাথাকে এনআইএকে হস্তান্তরের নির্দেশ। আর কি বলল সুপ্রিম কোর্ট? মোথাবাড়ি কাণ্ডে আরও বিপাকে পড়লেন মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী ও মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, মোফাক্কেরুল সহ 2 মূল অভিযুক্তকে এনআইএর হাতে তুলে দিতে হবে এবং মামলার কেস ডায়েরিও হস্তান্তর করতে হবে। পাশাপাশি এনআইএকে অবিলম্বে তদন্তভার নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদহের কালিয়াচক 2 এলাকায় এসআইআর প্রতিবাদ ঘিরে বিক্ষোভে 7 জন বিচারক বিডিও অফিসে আটকে পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনার পর নির্বাচন কমিশন আগেই এনআইএ তদন্তের নির্দেশ দেয়, যা এদিন সুপ্রিম কোর্টও বহাল রাখে। প্রাথমিক রিপোর্টে এনআইএ জানিয়েছে, ঘটনায় 432 জনকে চিহ্নিত করা হয়েছে। 26 জন গ্রেপ্তার এবং 5 জনের সরাসরি যোগ পাওয়া গেছে। এছাড়াও 32 জনের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড রয়েছে এবং 309 জন সন্দেহভাজন। স্থানীয় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আদালত নির্দেশ দিয়েছে, সব অভিযুক্ত ও সন্দেহভাজনদের এনআইএর হাতে তুলে দিতে হবে। তদন্ত রিপোর্ট কলকাতার এনআইএ কোর্টে জমা দিতে হবে এবং নিয়মিত স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। মমতার হুঁশিয়ারিতে পিছু হটলেন মনিরুল, নির্দল লড়াই থেকে সরে দাঁড়ালেন। মুর্শিদাবাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। শামশেরগঞ্জের সভা থেকে মমতা স্পষ্ট বলেন, মনোনয়ন না তুললে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এরপর সোমবার মনিরুল জানান, তিনি মমতার কথা মেনে আলাদা করে আর নির্বাচনী লড়াই করবেন না এবং তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামের হয়ে প্রচারে নামবেন। এর আগে তিনি কংগ্রেস প্রার্থী মাহতাব শেখের বদলে প্রার্থী হওয়ার কথাও জানিয়েছিলেন, যদিও পরে সেই জট কেটে যায়। মনিরুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের মতে সামান্য মনোমালিন্য মিটে গিয়েছে এবং সবাই একসঙ্গে ভোটে জয়ের লক্ষ্যে কাজ করবে। মনিরুলও জানিয়েছেন, তিনি দলের নেত্রীর আদর্শের বাইরে যেতে চান না এবং ফারাক্কায় তৃণমূলকে জেতানোই এখন তার প্রধান লক্ষ্য। ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশের নজরদারির অভিযোগ। নির্বাচন কমিশনের চিঠি বিজেপি প্রার্থী শুভেন্দু। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাই ভোল্টেজ লড়াই জমে উঠেছে। ভোট যত এগোচ্ছে উত্তাপ তত বাড়ছে, বিশেষ করে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতির পর। এর মধ্যেই শুভেন্দু অধিকারী এক গুরুতর অভিযোগ তুলে ইমেলের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ অনুযায়ী ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ তার উপর নজরদারি চালাচ্ছে এবং তার সঙ্গে দেখা করা ভোটারদের নাম ঠিকানা নথিভুক্ত করা হচ্ছে। শুভেন্দুর দাবি, এর মাধ্যমে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তিনি আরও অভিযোগ করেন, কলকাতা পুলিশকে তৃণমূল তাদের নজরদারি বাহিনী হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগের সমর্থনে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, ভবানীপুরে আক্রান্ত গণতন্ত্র। পাশাপাশি 2 জন ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের পুলিশ কর্মী বলে দাবি করেছেন, যদিও ছবির সত্যতা যাচাই হয়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, তবে এখনো প্রশাসন বা কলকাতা পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অঙ্ক বদলাচ্ছে জঙ্গল মহলে।
ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে 100 মুসলিম পরিবার। ভোটের মুখে জঙ্গল মহলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বেলিয়াবেড়া অঞ্চলে প্রায় 100টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর প্রচারের সময় খবর পেয়ে দ্রুত গ্রামে পৌঁছে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। ভোটের আগে প্রচারের শেষ পর্যায়ে কোনো খামতি রাখতে চাইছেন না তিনি এবং এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ চালাচ্ছেন। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষ তৃণমূলের ওপর আস্থা হারিয়ে বিজেপির উন্নয়নমূলক ভাবনায় ভরসা রাখছেন। অন্যদিকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই ভাঙন শাসক দলের জন্য অস্বস্তির কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। জঙ্গলমহলের ভোট রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই প্রথম দফার ভোটের আগে এই দলবদল বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর প্রভাব ইভিএমে কতটা পড়বে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। জ্যোতি বসুদের বামপন্থার সঙ্গে এখন অনেক তফাৎ। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ অনিল বসুর পুত্রের। চুচুড়া ঘড়িমোড়ে 5 বিজেপি প্রার্থীর মনোনয়নকে ঘিরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই সভাতেই নজর কেড়েছেন আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসু, যিনি বিজেপিতে যোগদান করেছেন। এর আগে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এসএফআই ও ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন। অনিল বসু বাম আমলের প্রভাবশালী নেতা ছিলেন এবং আরামবাগ থেকে 6 বারের সাংসদ নির্বাচিত হন। 2004 সালে তিনি প্রায় 6 লক্ষ ভোটের জয়ের রেকর্ড গড়েন। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করায় তাকে সিপিআইএম থেকে বহিষ্কার করা হয়। 2018 সালে তার মৃত্যু হয়। সৌম্য বসু জানান, পরিবারের রাজনৈতিক পরিচয় অনুসরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, আগের বামপন্থা ও বর্তমান বাম রাজনীতির মধ্যে বড় ফারাক রয়েছে এবং বর্তমানে বামপন্থার ওপর আস্থা নেই। তার মতে, আগে বামপন্থা শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করত, এখন তা বদলে গেছে। বিজেপির দেশভক্তির আদর্শই তাকে আকৃষ্ট করেছে বলে তিনি জানান। মনোনয়ন জমা দিতে পুলিশের গাড়ি ব্যবহার তৃণমূলের। বিপাকে নৈহাটির চেয়ারম্যান। বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়কে ঘিরে। বিজেপির অভিযোগ, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে নৈহাটি থানার অফিসিয়াল পুলিশের গাড়ি থেকে নেমে ব্যারাকপুরের এসডিও অফিসে ঢুকতে দেখা গেছে। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করেন। সূত্র অনুযায়ী অশোক নৈহাটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তবে নির্বাচনী আচরণ বিধি চলাকালীন একজন রাজনৈতিক নেতার পুলিশের সরকারি গাড়ি ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন বারবার পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেও এই ঘটনা সেই নিরপেক্ষতাকে নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিজেপি ও অন্যান্য বিরোধী দল দাবি করেছে এটি পুলিশের অপব্যবহার এবং তৃণমূলের প্রতি পক্ষপাতিত্বের প্রমাণ। অর্জুন সিং ছবি ও ভিডিও শেয়ার করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধীরা এটিকে আচরণবিধি লঙ্ঘন বলেই মনে করছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি